হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। জবাবে ইরানের বন্দর আব্বাসে পাল্টা আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র, যা পারস্য উপসাগরকে আবারও উত্তপ্ত করেছে। এই মুখোমুখি সংঘাত কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি বিশ্ববাজারে তেলের দাম আর অর্থনীতিকে অস্থিতিশীল করতে নতুন কোনো ছক? এ নিয়ে আজকের নির্বাচিত খবরে কথা বলবো সহকর্মী পার্থ শঙ্কর সাহার সঙ্গে। সাথে আছি আমি রিজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে হরমুজ প্রণালীতে মার্কিন তেল ট্যাঙ্কারে ইরান গুলি চালিয়েছে, আবার ইরানের বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা। আসলে এই সংঘাতের বর্তমান অবস্থা আসলে কি? দেখুন, সেটা হচ্ছে যে আমরা যখন এই যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণের কথাটা মানে আশ্বস্ত করছিল আমাদেরকে সবাইকে, তখনও কিন্তু এই হামলাটা হলো। এবং গতকাল মার্কিন প্রেসিডেন্ট তার ক্যাবিনেটের সঙ্গে বসে কিন্তু বলছিলেন যে এত তাড়া নেই, কিন্তু চুক্তি একটা হবে, ইরানের সাথে চুক্তি একটা হবে। তো সামগ্রিকভাবে যেটা হয়েছিল, যখনই একটা চুক্তির কথা হবে, এবং আপনি জানেন আমরা গতকালও কথা বলেছি যে কাতারে কিন্তু শান্তি আলোচনার আলোচনার জন্য ইরানের যারা প্রতিনিধিরা তারা চলেও গেছিলেন। তারপরে এই ঘটনাটা ঘটলো এবং সঙ্গে সঙ্গে এর প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। খুব দ্রুতগতিতে এটা ছড়িয়ে গেছে। শুধু সেখানে না, ধরেন এরপরে কুয়েতের হামলার ঘটনা ঘটেছে, লেবাননে হামলা হচ্ছে। মানে পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতিটা, মানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে মিলিত আক্রমণ ইরানের উপর, তারপর থেকে যে একটা মানে আপাত শান্তির একটা মানে বার্তা ছিল বা একটা প্রচেষ্টা ছিল, সেটা এখন প্রায় ভঙ্গুর হওয়ার পথে। এবং এটার সঙ্গে সঙ্গে আমরা হয়তো ওই আলোচনাটা আসবো। বিশ্ববাজারে কিন্তু তেলের দাম হঠাৎ করে বেড়ে গেছে। এখন আমরা এই প্রথম আলো অনলাইনে আমরা এই প্রতিবেদনটি করেছি, 4% মতো কিন্তু বেড়ে গেছে। এবং এই বেড়ে যাওয়া মানে কি, এটা একটা মানে নানামুখী প্রভাব রয়ে গেছে। হ্যাঁ, তো যখন এই হামলাটা হচ্ছে, যুক্তরাষ্ট্র এখানে একটা যুক্তি দেখাচ্ছে। তারা বলছে যে শিপিং ফ্রিডম, নৌজল চলাচলের যে স্বাধীনতা হরমুজ প্রণালীতে, আপনি যে প্রশ্নটা করলেন আর কি, এই নৌযান চলাচলের স্বাধীনতার রক্ষার নামে মার্কিন এই হামলা এবং অর্থনৈতিক চাপও বাড়াচ্ছে। ইরানের যুক্তরাষ্ট্রের যে ইতিমধ্যে থাকা নিষেধাজ্ঞাগুলো, যুক্তরাষ্ট্র বারবারই বলছে যে হরমুজকে মানে মুক্ত করে দিতে হবে, অবাধে চলাচল করতে দিতে হবে। এই একটি প্রশ্ন কিন্তু যুক্তরাষ্ট্র অনড় অবস্থানে আছে, এবং ইরানও কিন্তু তার অবস্থান খুব দৃঢ় এখনো পর্যন্ত, অন্তত হরমুজ প্রশ্নে আর কি। এবং আমরা দেখেছি যে বেশ কয়েকদিনের যে যুদ্ধ হলো, যে প্রত্যাশাটা নিয়ে যুক্তরাষ্ট্র এই হামলাটা করেছিল, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। এবং ইরান এটিকে আমরা অনেকবারই বলেছি, এটিকে একটা জ্বালানি যুদ্ধের রূপ দিতে পেরেছিল, সেটা তার সার্থকভাবেই করতে পেরেছিল। সেটা আবার ফিরে এলো। এর এখন প্রভাব এত দ্রুত আমরা বলতে পারবো কিনা, কিন্তু নিঃসন্দেহের ফলে ভালো কিছু হওয়ার আশা নেই। ইরান যদি হরমুজ প্রণালীতে হামলা বা অবরোধ বাড়ায়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম কি ধরনের প্রভাব পড়তে পারে? এটা তো আমরা অলরেডি দেখতে পেরেছি যে এই হামলার সঙ্গে সঙ্গে 4% মতো দাম বেড়ে গেছে। এবং বিশ্বের মোট যে আপনার তেলের সরবরাহ, তার 20% কিন্তু এই দিক দিয়ে হচ্ছে। সেটাই যদি হয় এবং ইরান যদি তার পূর্ণ শক্তিটা এই জায়গাটাতে নিয়োগ করে, তাহলে কিন্তু আর জাহাজ চলাচল করা যে একটা পথটা খুলেছিল, সেটা কিন্তু হবে না। এবং তার প্রভাবটা কি পড়বে দেখেন, এই যে এশিয়ার দেশগুলো, তার একটা বড় অংশ কিন্তু এদিক দিয়ে, মানে এখানে এলএনজি বলেন, তারপরে হচ্ছে তেল বলেন, তার একটা বড় অংশ কিন্তু এদিক দিয়ে আসে। তো সেটা যদি ইরান করতে পারে, মানে তার মানে দৃঢ়ভাবে সেগুলোকে বাধা দেয়, তাহলে কিন্তু এই সমস্ত কিছুতে আবার বেড়ে যাবে। এবং তেলের দাম বেড়ে যাওয়া মানে কি, উৎপাদন খরচ বাড়া, উৎপাদন খরচ বেড়ে গেলে মানুষের জীবনযাপনের উপর তার প্রভাব পড়ে ইত্যাদি। মানে আমি বলছি যে মানে নানামুখী সংকট দেখা দেয়। তো সেটার পথে আমরা আছি। এবং আমরা যখন মার্চ মাসে এই হামলাটা হলো, তখন আমরা দেখেছি যে কি ভয়াবহ রকমের সংকট দেখা দিয়েছিল, যখন ইরান তার এই হরমুজের উপর তার নিয়ন্ত্রণটা খুব দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করলো। তারপরে যখন একটা আপাত শান্ত পরিস্থিতি দেখা দিল, তখন পরিস্থিতি থেকে একটু উত্তরণ ঘটলো। এরপর কিন্তু আবার এই পরিস্থিতি। এখন আপনার এই প্রশ্নের মতো কিন্তু এই প্রশ্নটা আন্তর্জাতিক গণমাধ্যমে অনেক আছে, আমরা পাঠকের কাছ থেকে অনেক প্রশ্ন পাচ্ছি যে তাহলে এর ইয়েতে কি হবে যদি যুদ্ধ হয়, যদি যুদ্ধ আরও বেড়ে যায়, তাহলে তো নিঃসন্দেহে এখান থেকে তো মানে তেলের দামের উপর প্রভাব, আবার আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব, মানে সর্বগ্রাসী একটা সংকটের মধ্যে আবার পড়তে পারে সারা বিশ্বই। হরমুজের এবারের যদি নিয়ন্ত্রণটা কড়াকড়ি হয় এবং হরমুজ কেন্দ্রিক যদি সংঘাতটা আবার বাড়ে। আচ্ছা, এই অবস্থায় আসলে বিশ্ব শক্তিগুলো, বিশেষ করে সৌদি আরব, চীন, ইউরোপ, এই সংকটকে আসলে কিভাবে দেখছে তারা? আচ্ছা, এখানে দেখেন
আমরা একটা জিনিস দেখেছি ইরানের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে ইরান কিন্তু মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে মিত্র শক্তিগুলো আছে সেই মিত্র শক্তির মানে মিত্র দেশগুলোতে মার্কিন যেসব স্থাপনা সেগুলোতে কিন্তু বারবার আঘাত করার চেষ্টা করেছে বা আঘাত করেছে, এবং খুব বড় ধরনের হামলার শিকারই কিন্তু হয়েছে এই তাদের এই স্থাপনাগুলো। সেটা হওয়ার ফলে হয়েছে কি, যে এই দেশগুলোর মধ্যে কিন্তু এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে। সৌদি আরব মানে মানে সৌদি আরবের যে একটা অবস্থান, তারা চায় যে যুদ্ধ ছড়িয়ে পড়লে যে উপসাগরের যে অবকাঠামো, তারপরে ট্যাঙ্কার বা রপ্তানি, এগুলো কিন্তু সৌদি আরবের খুব বড় ধরনের ঝুঁকিতে পড়বে। এই ভয়টা সৌদি আরবের মধ্যে আছে। তারা অবশ্যই চাইবে যে ইরান চাপে থাকুক, কিন্তু কখনো যুদ্ধ যেন তাদের আবার বাণিজ্যের কোনো ক্ষতি না করে, সৌদি আরবের দিক থেকে এটা আছে। এখন চীন বা ভারত বা অন্যান্য ইয়ের কথা যেতে বললেন, আমি যদি আপনাকে একটি তথ্য দেই, সেটা হচ্ছে যে ইআইয়ের একটা বিশ্লেষণ আছে, তারা বলছে যে হরমুজ দিয়ে যাওয়া তেলের 84% এবং এলএনজির 83% যায় হচ্ছে চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া। তাদের জন্য কিন্তু, এবং এই ইকোনমির কথা যদি বলি, যে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি হচ্ছে চীন, চতুর্থ বা পঞ্চমই বলা যায় আর কি, ভারত তার সেই অবস্থানে আছে, তারপরে জাপানের অর্থনীতি আছে, দক্ষিণ কোরিয়ার, প্রত্যেকটা কিন্তু খুব বড় ধরনের অর্থনীতি আর কি। ভারতের বিশাল জনসংখ্যা, চীনের বিশাল জনসংখ্যা, ওই দুটো দেশের আপনার দক্ষিণ কোরিয়া বা জাপানের জনসংখ্যা কম হলেও তারা অত্যন্ত উন্নত দেশ, তেলের ওপর, এলএনজির উপর তাদের খুব বড় ধরনের নির্ভরতা আছে। তো এই দেশগুলো কিন্তু খুব বড় ধরনের সংকটে পড়বে, এবং এই দেশগুলোরও আমরা তাগিদ দেখেছি গতবার যখন এই হামলাটা খুব বড় আকারে হলো, তারা কিন্তু চেষ্টা করেছিল সেটা প্রশমিত করার জন্য। এইবারও নিঃসন্দেহে তাদেরকে মানে এইগুলো খুব ভোগাবে, খুব বড় ধরনের ভোগাবে। বড় অর্থনীতির দেশগুলোর জন্য সেটা অনেক বড় সংকট। আচ্ছা, এই অবস্থায় যে একটা প্রশ্ন চলেই আসা, যুদ্ধ যদি আরো বড় আকার নেয়, তাহলে বৈশ্বিক মন্দা বা নতুন অর্থনৈতিক সংকটের ঝুঁকি তৈরি হতে পারে। অবশ্য আপনি ধরেন যদি দীর্ঘ সময় ধরে তেলের দাম $100 উপর থাকে ব্যারেল প্রতি, তাহলে খুব সুনির্দিষ্টভাবে 3টে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। একটা হচ্ছে যে উৎপাদন খরচ বাড়বে, উৎপাদন খরচ যখন বাড়বে, এবং এই যে পরিবহন যে যানবাহনগুলো আছে সেগুলো তো তেল নির্ভর বা গ্যাস নির্ভর, তাহলে তার খরচ বাড়ছে। এরপরে যদি হয় যে অনেক সময় কেন্দ্রীয় ব্যাংকগুলো তখন সুদ কমাতে কিন্তু ভয় পায়, মানে একটা মানে নানামুখী সংকটের ভেতর দিয়ে সমগ্র বিশ্ব পরিস্থিতি এরপরে মানে আবর্তিত হবে। সেটা আপনি যুক্তরাষ্ট্রের কথা বলেন, বড় অর্থনীতির চীন বলেন, ভারত বলেন, কিংবা আমাদের মতো কি বলবো, যে অর্থনৈতিক দিক থেকে আমরা এই সব দেশের সঙ্গে নিই, কিন্তু আমাদের মতো দেশগুলো সারা বিশ্ব আসলে একটা সংকটের মধ্যে পড়তে পারবে, এবং খুব মানে বেশি করে সংকটটা পড়ে আসলে দরিদ্র শ্রেণীর মানুষের উপর। সমগ্র বিশ্বেই তাই, ধনীরা কোনোভাবে জিনিসগুলো ম্যানেজ করে, মধ্যবিত্তরে সংকট সৃষ্টি হয়, কিন্তু দরিদ্র মানুষ তার একদম তার যে ধরেন তার একটা কনজামশনের বড় অংশ কিন্তু খাদ্য, এবং সেই খাদ্য সামগ্রীর দাম মানে অনেকভাবে বেড়ে যায়, অনেক পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু তার একদম মানে চলার পথ, যে পথটা খেয়ে পড়ে বেঁচে থাকার যে পথটা, সেখানেই আসলে বাধার সৃষ্টি হয়। তাই এটা খুব বড় ধরনের সংকট সৃষ্টির একটা করতে পারে। তাহলে বাংলাদেশ আসলে কোন অবস্থায় আছে? নিঃসন্দেহে বাংলাদেশ তো অনেকগুলো ঝুঁকি নিয়ে আছে। সেই ঝুঁকির মধ্যে ধরেন আমাদের আমদানি ব্যয়, সেটা অনেক বেড়ে যাবে, কারণ অন্যান্য দেশ, আমাদের কিন্তু আমদানি নির্ভরতা আছে অনেক কিছুর ক্ষেত্রে। আমরা বা আপনারা জ্বালানি তেলের আমাদের জ্বালানি তেলের তো পুরোটাই আমরা মানে নির্ভর করে থাকি এই দেশগুলোর উপর, এবং সেখানে হরমুজ দিয়ে আমাদের একটা খুব বড় ইয়ে আসে, তো বৃহৎ অংশই আসলে আসে। সেখানে যদি তাই হয়, তারপরে আবার যেটা হবে যে তেলের সংকট যদি সৃষ্টি হয়, ডলারের উপর কিন্তু চাপ পড়বে, এবং আমাদের যে রিজার্ভ, সেই রিজার্ভের উপর খুব বড় ধরনের চাপ পড়তে পারে। সেটা আমরা মানে কিছুদিন আগেও দেখেছি, সেখান থেকে হয়তো একটু আমাদের উত্তরণ করছিল, এবং ইতিমধ্যে যেটা হতে মানে দেখা দিয়েছে খুব বড় ধরনের, সেটা কিন্তু খাদ্য মূল্যস্ফীতি কিন্তু অনেক বেড়ে গেছে। আপনারা দেখেছেন যে আমাদের সরকারি হিসেবে এটা বেড়ে গেছে, এবং এটা যদি কন্টিনিউ করে, এটা যদি আরও চলতে থাকে, আজকে হামলাটা আমরা মানে এখনও আমরা বলতে পারছি না যে না কাল থেকেই পরিস্থিতি এত অনেক বেশি খারাপ হতে পারে, কিন্তু যদি হয় তাহলে কিন্তু সেই মূল্যস্ফীতি আবার বেড়ে যেতে পারে। বিশেষ করে খাদ্যদ্রব্যের যে মূল্য, সেটাও কিন্তু আমরা দেখেছিলাম, কিন্তু আপনি দেখেন যে আমাদের এই ঈদের আগের যে বাজারগুলো, সেখানে আমরা দেখেছি যে সবজির মতো মানে নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো, সবজি, সেখানেও কিন্তু প্রায় প্রতিটা সবজিতে একটা সেঞ্চুরির মতো অবস্থা, 100-র নিচে সবজিই পাওয়া যাচ্ছিল না।
তো সেটা কিন্তু আরও বাড়তে পারে। অন্যান্য যে সামগ্রীগুলো আছে এখন এবার আমাদের একটা বড় সংকট তৈরি হয়েছে, আপনারা জানেন, সেটা হচ্ছে আমাদের হাওর অঞ্চলে এবার বোরোটা আমরা ভালো করে পাইনি। সেখানে একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল, সেখানে সরকারের হিসেবেই প্রচুর পরিমাণে খাদ্য ওই অঞ্চলটাতে অন্ততপক্ষে থাকতে পারে, যেটা কিনা আমাদের জাতীয়ভাবে এর একটা প্রভাব পড়তে পারে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের জন্য এটা খুব বড় সংকট তৈরি করতে পারে। সংঘাত হলে যে সংকট তৈরি হয় আসলে, হ্যাঁ। কিন্তু এই দুই দেশের সংকট বা সংঘাত যাই বলি না কেন আসলে এটা কি আসলে বড় কোনো স্থায়ী যুদ্ধের রূপ নেবে কিনা, বা আসলে ভবিষ্যৎটা না, কি বলছে এখন আসলে? যেটা হচ্ছে যে এটা একটা আঞ্চলিক সংকট নিঃসন্দেহে, মানে ওই অঞ্চল ভিত্তিক সংকট, কিন্তু এই সংকটটা আসলে অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই। তার কারণ আমরা একটু আগেও আলোচনা বলেছি, দেখুন এটাকে আমরা তো একটা গ্লোবাল ভিলেজ বলি এখন। তো একটা জায়গায় ধরেন এটা তো একটা ফ্লো, এই যে ধরেন হরমুজ দিয়ে আসছে, এবং বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা এমনভাবে এখন হয়ে গেছে যে কোথাও একটা খুব বড় ধরনের ডিসরাপশন হলে তার কিন্তু একটা প্রভাব সমস্ত জায়গায় পড়ে। সেটা এখন আপনি মানে, কিন্তু এখন যে অঞ্চলটাতে পড়েছে সেই অঞ্চলটা কৌশলগত দিক থেকে যেমন জরুরি একটা জায়গা, মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা, আবার যদি জ্বালানির ক্ষেত্রে বলেন সেদিক থেকেও খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর জ্বালানির উপর কিন্তু বিশ্ব অর্থনীতি আসলে টিকে থাকে, তাই না? এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বের যে কারেন্সিগুলো তাদের ওঠানামা নির্ভর করে। তো সার্বিকভাবে এটা হয়তো সীমিত আকারে যুদ্ধের মধ্যে আছে, কিন্তু এটা খুব বড় যুদ্ধ। ওই যুদ্ধকেও ইতিমধ্যে যে সংকটটা হয়ে গেছে, হয়তো ইসরায়েল যুক্তরাষ্ট্র মিলে হামলা করেছে, কিন্তু এই যুদ্ধ পরিস্থিতিতে আসলে আমরা সবাই জুড়ে গেছি। আসলে আমরা চাই না আসলে যুদ্ধ বড় হোক, অবশ্যই, আসলে আমরা অবশ্যই। চাই যে যুদ্ধ যত কম হবে ততই ভালো। আসলে নিঃসন্দেহে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ধন্যবাদ। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। হুম। আজকের আলোচনা এই পর্যন্ত। বিশ্ব রাজনীতির গভীর বিশ্লেষণ ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।